আমাকে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার একটা পর্যায়ে আমার হুমড়া সব পড়ে গেছে। আমি এলাকায় যাওয়ার পরেই আমার উপরে ভয়াবহ হামলা করা হয়েছে আওয়ামী লীগের এমপির নির্দেশে। কিভাবে হামলা করলো? হামলাকারীরা আপনাকে কি দিয়ে মানে আক্রমণ করলো? হামলাকারীরা, আমি আমার এলাকায় গিয়েছি, যাওয়ার পরে যেরকম হয় আর কি, এলাকাতে বা নেতৃত্ব শ্রেণী কেউ গেলে এলাকার লোকজন বিএনপি যারা করে তারা তাকে দেখতে আসে, এরকম দেখতে আসে। এক বাজার থেকে আরেক বাজার যেতে অনেকগুলা হুমড়া হয়ে যেত বা লোকজন জড়ো হইতো, তখন আমি ওখানে যাইতাম, দেখা সাক্ষাৎ করতাম, রাজনীতি করতাম। এরকম রাজনীতি 2 দিন আমি 2টা বাজারে গেছি, অনেকগুলা লোক হয়েছে। পরের দিন আমি আমার বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে কোন এলাকায়? এলাকার নাম কি? সোনাদিয়া, তমরদ দিতে যাচ্ছি। সোনাদিয়া ইউনিয়ন থেকে হাতিয়ার, সোনাদিয়া ইউনিয়ন থেকে তমরদ ইউনিয়নে যাচ্ছি। যাওয়ার পরে মাঝপথে একটা বাজার আছে, মাইজদি বাজার, যেটা আমাদের ইউনিয়নের মধ্যে, সোনাদিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে। আমার ভাগনা হুন্ডা ড্রাইভ করে, দুপুরবেলা আমি ওখানে খাবো, আমার বোন আমাকে ডাকছে। মাঝপথে আমাকে তারা ঘিরে ফেলছে, দিনের বেলা, একেবারে দিনের বেলা, 1:15টার দিকে। ঘিরার পরে আমার ভাগনা বলতেছে, মামা আক্রমণ করবে। এরা লাঠি নিয়ে, তারপরে চাইনিজ কুড়েল নিয়ে, বিভিন্ন বগিদা, আমাদের এলাকায় এক জাতীয় আওয়ামী লীগ নতুন একটা সংস্কৃতি চালু করছে, বড় বড় দা, যেটাকে আমরা বলি বগিদা, এরকম ঘিরে ফেলছে। হয়তোবা তারা যদি বাজারের উত্তর পাশে ঘিরত তাইলে হয়তো আমি বেঁচে থাকতাম না। বাজারের দক্ষিণ যে পাশটাতে তারা ঘিরেছে, এই পাশটাতে অনেক বসতি ছিল, মানে মানুষের বাড়ি হচ্ছিল। ওই বাড়িঘরের কারণে যখন আমি বললাম যে হুন্ডা চালাও, আমার বাগনাকে বললাম যে হুন্ডা চালাও, না বললাম নেহামত, হুন্ডাটা চালাও বলার সাথে সাথে সে টান দিছে, আমাকে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার একটা পর্যায়ে আমার হুন্ডা সব পড়ে গেছে। হুন্ডা সহ পড়ে যাওয়ার পরে আমাদেরকে হিট করছে, প্রচন্ড মারছে। সেই মারাতে মানুষ চারিদিক থেকে, ওই এলাকাতে আমরা দীর্ঘদিন তো মানুষকে ঘিরে ধরছে, খুব জোরে মানুষগুলা, বউ বেড়িগুলা চলে আসছে। রাস্তার 2 পাশে শত শত লোক হয়ে গেছে, প্রায় 50-60 জন তাদের সশস্ত্র যুদ্ধে আমাকে আক্রমণ করছে। যে আক্রমণে মানুষ যখন ঘিরে ফেলছে, সাধারণ লোকগুলা যতটুকু মারতে পারছে মারছে, কিন্তু এরপরে ওরা ফেলে রেখে চলে গেছে। এবং তাদের আহত অবস্থায় পড়েছিলেন? হ্যাঁ, আমি ওখানে পড়েছিলাম, আমাকে উঠে নিয়ে আসা হচ্ছে। মানে আপনার কোন জায়গা? আমার এলাকার মধ্যে হয়েছিলেন। শরীরের কোন জায়গায় আঘাত করেছিল? আমার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলছে। কুপিয়ে না, পিঠে খুব দিছে, 2-4টা লাগে নাই। মানে আমরাও তো করছি, সমস্ত শরীর, বাংলাদেশের সমস্ত মিডিয়াতে তখন লিখছে। এরপরে কি হলো, মজার বিষয় হলো, পুলিশ আসছে, একজন দারোগা আসছে, প্রচুর অনেক লোক হয়ে গেছে, লোকের সমাগম হয়ে গেছে, যে মুখে আক্রমণ করা হয়েছে। পুলিশ আসে, আমাকে বলতেছে, আমি তো পড়ে আছি, না, আমাকে নিয়ে আসছে, উঠে নিয়ে আসছে বাড়িতে, একটা খাটের মধ্যে শুয়ে আছি। সে আমার বলতেছে, আপনি থানায় যেতে হবে, আপনাকে ওসি সাহেব বলছে থানায় নিয়ে যাওয়ার জন্য, এই আর কি এগুলা বলতেছে। কিন্তু সরাসরি সেই দিন আমাকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের। থানায় গিয়েছিলেন? না, আমি থানায় যাই নাই। আমি কিভাবে থানায় যাবো? আমাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই ওই দিন। হাসপাতাল ছিল। এটা 2022-এর 18 জুলাই। এটা আমার জীবনের এখন খুব ওরা যখন আপনি বলছিলেন যে আপনার বাবা নেই, মা নেই, বড় বোনের সাথে দুপুরে মেজ বোনের বাড়িতে খাবেন, তো ওই দিন খাওয়া হয়েছিল কিনা? না, আর কোত্থেকে খাওয়া? পরিবারের অন্য সদস্যদের অবস্থা কি হয়েছিল? এরকম খুব কষ্টের মধ্যে ছিল। আচ্ছা। এরপরে চিকিৎসা নিতে পারেন বাড়িতেই? কতদিন আহত ছিলেন? আমি 2 দিন ছিলাম, পরে আমি চলে আসছি ঢাকার দিকে। ঢাকা আসার পরে আমার আমান ভাই নিয়ে গেছে, ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ। উনি কি বলেছিলেন? উনি কি চিকিৎসা করলেন? উনি তখন আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি আমাকে দীর্ঘদিন চিকিৎসা করছে, আমার পাটা এগুলো ব্যান্ডেজ করছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় খবরাখবর নিতেন। এবং আমান ভাইকে উনি বলছে যে ওর ট্রিটমেন্ট বাংলাদেশে হবে কিনা, এটা আমি নিজে কানে শুনেছি। এবং উনি আমার সাথে কথা বলছেন। হয়েছিলেন আপনি? হ্যাঁ, আমাকে অনেক মারছে। আপনি ওই ঘটনায় মামলা করতে পেরেছিলেন? না, পারিনি। আমার মামলা আপনি গিয়েছিলেন? আপনি থানায় গিয়েছিলেন? আমি তখন আর থানায় যাই না, যাওয়ার মতো সেই পরিবেশ ছিল না আমার। মানে আপনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে
আপনি আহত হয়েও, হামলার শিকার হয়েও মামলা মামলা করতে- করা সম্ভব ছিল না আমাদের, মামলা করা সম্ভব ছিল, মামলা করা সম্ভব ছিল না আমাদের। এরকম পরিবেশ এরকম আসলে পরিবেশ ছিল। ছিল। বাড়িতে যেতে পারি না, মা বাবার কবর জিয়ারত করতে পারি না, শুধুমাত্র রাজনীতি করার কারণ। এটা রাজনৈতিক কর্মী হওয়ার কারণ। প্রিয় এর বাইরে মুখগুলোর কিছু সাথে নাই। দেখা হয়নি বছরের পর না। বছর। আমার মাকে 2020-এ কবরে রাখিয়ে আসার পরে একবারই গেছি, 2022 সেইবারই আমাকে আক্রমণ করা হয়েছে। এর মধ্যে আর যেতে পারিনি। 2022-এ একবারই গেছি, একবারই আমাকে আক্রমণ করছে। মানে মায়ের কবরে যেতে পারেননি অনেক বছর। না। তখন কি নিজেকে অপরাধী মনে হতো কখনো, যে অবশ্যই মায়ের মনে সাথে হতো। প্রতারণা করেছি? অবশ্যই মনে হইত, এটা মনে হইত যে মানুষের তো একটা স্বপ্ন থাকে, বাবা মার মৃত্যুর পরে তার কবরের কাছে যায় দাঁড়াবো। সেই সাহসটুকু আমি পাই নাই যে আমার মায়ের কবরের কাছে যে আমি দাঁড়াবো, যে কবরটা জিয়ারত করবো। এইটুকু স্বপ্ন আমি পাইনি, সাহস পাইনি। একবারই গিয়েছিলাম মায়ের মৃত্যুর পরে, এরপরে ওইবারই আমাকে আক্রমণ করা হয়েছে। মায়ের মৃত্যুর আগে মায়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, হয়েছে। কি বলেছিল? শেষ কথা কি ছিল? মায়ের স্বপ্ন? আমাকে বলতো, বারবারই বলছে উনি যে রাজনীতি করো, দেখে শুনি ভালোভাবে চলিস, হাসিনা তো মনে হয় খুব সহজে তোদেরকে ছাড়বে না। আমার মাও বিএনপির খুব ভক্ত ছিল, বিশেষ করে ম্যাডামকে খুব পছন্দ করতো, ম্যাডামকে নিয়ে আমাদের সাথে কথা বলতো। এরপরে বলতো যে মানে আমরা একটা যে ইয়ের মধ্যে পড়ে গেছি, মানে এগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলতো। জীবিত থাকা অবস্থায় সবসময় ফোন দিয়ে খবর নিত, কেমন আছে, কি অবস্থা, কি হচ্ছে তোদের, কি হবে তোমাদের, এগুলো বলতো। আবার খুব বেশি মন খারাপ হলে যখন শুনতো পুলিশে দৌড়ায়, আন্দোলন করে, সংগ্রাম করে, তখন বলে পড়াশোনা করলে একটা চাকরি করতে পারত, এরকম কথা বলতো। যে একটা চাকরি করলে তো এখন ভালো থাকতি, পুলিশ তো আর দৌড়াইতো না, কি করবি আর। ওই মাঝে মাঝে বাবার দোষ দিত যে বাবার মতো হয়েছে, রাজনীতি করে, এরকম বলতো আর কি। যে আমার বাবাও মায়ের এই কথাগুলো এখনো মনে পড়ে? অনেক মনে পড়লে নিজেকে সান্ত্বনা দেন কিভাবে? কি আর করার, উনি তো অনেক কিছুই বলছে। ভাবি এটুকু যে আমরা তো অন্তত একটা স্বাধীন, পুনরায় একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এবং আমরা হয়তোবা আমাদের এই ছোট ছোট আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দল মানুষকে ভোটের অধিকারটুকু ফিরিয়ে দিতে পারবে। আপনার